ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আশা করি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর রেখে যাওয়া সময়টা আমার সাথে যুক্ত করে দিবেন। মাননীয় স্পিকার, বাজেট বক্তব্য আমি প্রথমত মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে একটা ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে এই সরকার অনেকের অনেক চাহিদা, অর্থনৈতিক সংকট এর মধ্য দিয়ে যে কোনো অর্থমন্ত্রীর একটা বাজেট পেশ করা আসলেই অনেক দুরূহ কাজ, দুঃসাধ্য কাজ। এবং মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যটা অত্যন্ত সুলিখিত হয়েছে, 234 পৃষ্ঠার বক্তব্য। সেটার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি প্রথমত ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, প্রশংসা দিয়ে শুরু করলাম। মাননীয় স্পিকার, বাজেট নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে যেই মোটা দাগে যে সমালোচনাগুলো সেগুলা ইতিমধ্যে চলে এসেছে, সেখানে আমার নতুন করে আসলে যুক্ত করার কিছু নাই। আমরা বলেছি এই বাজেটটা ঘাটতি বাজেট। আমরা বলেছি যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এটি অবাস্তব। সরকার দলের পক্ষ থেকে তারা বলেছেন তারা স্বপ্নবিলাসী, তারা অসম্ভবকে সম্ভব করতে চায়। যেভাবে তারা নির্বাচনে জয়লাভ করেছেন একইভাবে তারা এই বাজেটকেও বাস্তবায়ন করতে চান তারা। তো মাননীয় স্পিকার, নির্বাচনের বিতর্কে আমি যাব না, সেটা অন্যদিকে চলে যাবে, নিশ্চয়ই একদিন সত্য প্রকাশিত হবে। মাননীয় স্পিকার, বাজেট অর্থনীতির সাথে সম্পর্কিত। রাষ্ট্র যেমন কোনো আবেগের বিষয় না, অর্থনীতিও কোনো আবেগের বিষয় না। আমরা বললাম, আমরা চাইলাম, আমরা বাস্তবায়ন করে ফেলবো সবাই মিলে, আর আমরা করে ফেলবো, এটা সম্ভব নয়। একটি বাজেট বা অর্থনীতির পরিবর্তনের জন্য উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ সবকিছুর একটি সুষম পরিকল্পনা প্রয়োজন। সেই পরিকল্পনা আমরা এই বাজেট বক্তব্যে মাননীয় স্পিকার পাইনি। মাননীয় স্পিকার, বাজেটের যাওয়ার আগে আমি যদি একটু অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলি। 1971 সাল বাংলাদেশের ছাত্র, তরুণ, কৃষক সবাই একটি জনযুদ্ধের মাধ্যমে এই ভূখণ্ডকে স্বাধীন করলো, লক্ষ্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখের বিষয় 1971 সালের পরে আমরা দেখলাম কলকারখানা সবকিছু জাতীয়করণ করে রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হলো। আওয়ামী লীগের নেতাকর্মীরা সবকিছু দলীয়করণ করলো, ভোগ দখল করলো। ফলশ্রুতিতে দুর্ভিক্ষ আসলো, হাজার হাজার মানুষ মারা গেল, আমাদের অর্থনীতি আরো ভঙ্গুর পরিস্থিতিতে আসলো। পরবর্তীতে বাকশাল হলো, বাকশালের পতন ঘটলো এবং ঘটনা পরিক্রমায় মেজর জিয়াউর রহমান বাংলাদেশের শাসক হলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে যেই নীতিটি নিয়েছিল মাঝারি, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ, জিয়াউর রহমান সঠিকভাবে অনুধাবন করেছিলেন বাংলাদেশের সেই সময়ের অর্থনৈতিক সংকট হচ্ছে কর্মসংস্থান। ফলে তিনি মুক্তবাজার অর্থনীতিকে প্রমোট করলেন এবং আমাদের আজকের যে পোশাক শিল্প সেটা জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো। আমরা 1978 সালে জিয়াউর রহমান নুরুল কাদেরের দেশ গার্মেন্টসকে প্রমোট করলেন, সহায়তা করলেন দেশ গার্মেন্টস প্রতিষ্ঠায়। সাউথ কোরিয়ার দাইইউ নামক একটি কোম্পানির সাথে চুক্তি করে এদেশের উদ্যোক্তাদের, পোশাক শিল্পের উদ্যোক্তাদের প্রশিক্ষিত করলেন এবং এর মাধ্যমে কয়েকশো শিল্প কারখানা তৈরি হলো, মাঝারি শিল্পের বিকাশ হলো এবং দেশে কর্মসংস্থান তৈরি হলো। মাননীয় স্পিকার, আমাদের দেশের বর্তমান যে সংকট, কর্মসংস্থানের সংকট, আমাদেরকে জিয়াউর রহমানের মতো এই ধরনের একটা নীতি বা পরিকল্পনা অনুসরণ করা প্রয়োজন ছিল মাননীয় স্পিকার। কিন্তু আফসোস, বর্তমান সরকারের যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের ভিতরে আমরা এই ধরনের কোনো নীতি বা এই ধরনের কোনো পরিকল্পনা মাননীয় স্পিকার আমরা পাইনি, যেটা দেশে কর্মসংস্থান তৈরি করতে পারবে। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আমরা জানি গত 16 বছর কি হয়েছে। রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত হয়েছে, দলীয়করণ হয়েছে। রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত হওয়ার সাথে সাথে
অর্থনীতিও কুক্ষিগত হয়েছে, সম্পদ কুক্ষিগত হয়েছে। ফলে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে, সিন্ডিকেট তৈরি হয়েছে। আপনি বিভিন্ন সেক্টরে যাবেন, 3-4টা কোম্পানি বাংলাদেশের সেই সেক্টরের সকল ব্যবসা নিয়ন্ত্রণ করছে। আমরা জানি কিভাবে ব্যাংক লুট হয়েছে, দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এই অলিগার্ক যেই অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হলো, সমাজে বৈষম্য তৈরি হলো এবং বাংলাদেশের তরুণ যুবকরা তারা কোনো কর্মসংস্থান পাচ্ছে না। 2024 সাল, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তরুণরা রাস্তায় নেমে আসলো কোটা সংস্কারের দাবিতে। 2018 সালেও নেমে এসেছিল, এর আগে ভ্যাট বিরোধী আন্দোলনে নেমে এসেছিল। এবারের আন্দোলনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা খুবই সুপরিকল্পিতভাবেই এই আন্দোলনের নাম দিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কারণ মাননীয় স্পিকার, আমাদের সামনে এটা স্পষ্ট ছিল যে শুধু সরকারি চাকরিতে কোটা যেমন বৈষম্য, কিন্তু সমাজে যে মূল বৈষম্যটা রয়ে গেছে, যার ফলে কর্মসংস্থান তৈরি হচ্ছে না, তার বিরুদ্ধে আসলে আমাদের আন্দোলন করতে হবে, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। মাননীয় স্পিকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান সংগঠিত হলো এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটল। আমাদের এই যে বর্তমান সময়, এই সময় অর্থনৈতিক সংকটে আমার কাছে মেজর ক্রাইসিস 3টা। একটা হচ্ছে কর্মসংস্থান তৈরি, দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং খাত সংস্কার, এবং তৃতীয়ত হচ্ছে আমাদের যে বিদ্যুতের যে চুক্তিগুলো হয়েছে, বিদ্যুতের দাম যে বেড়ে গিয়েছে সেটাকে আমরা কিভাবে আবার কমিয়ে আনবো, সহনীয় পর্যায়ে আনবো। মাননীয় স্পিকার, সরকারের নির্বাচনী প্রচারণা এবং এই বাজেট, তাদের প্রধান একটা প্রচারণার অংশ বা প্রজেক্ট হচ্ছে ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ডের আইডিয়াটা কি বা থিওরিটা কি? বলা হয়ে থাকে যে গরিব মানুষকে যদি আপনি 100 টাকা দেন, সে 100 টাকার পুরোটাই সে খরচ করবে নিজের জন্য কিছু কেনার জন্য। সে সেটা সঞ্চয় করবে না, বিনিয়োগ করবে না, সে খাবার কিনবে বা তার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস সে কিনবে। ফলে যদি আপনি গরিব মানুষকে টাকা দেন, 2000 টাকা দেন, 2500 টাকা দেন, সেই টাকাটা মানি রোল হবে, হাত বদল হবে, এভাবে অর্থনৈতিক একটা পরিবর্তন হবে। আমি যেরকমটা বুঝেছি মাননীয় অর্থমন্ত্রী। তো ফ্যামিলি কার্ডের এই যে থিওরিটা এবং এই যে 41 লক্ষ এবং পরবর্তীতে এটা কয়েক কোটি, 2 কোটি পরিবারকে দেওয়া হচ্ছে, এর ফলে রুরাল অর্থনীতিতে টাকা ঢুকছে, এটা সত্য। কিন্তু মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ড বা এই প্রজেক্টের মাধ্যমে আপনি কনজামশন ডিমান্ড তৈরি করতেছেন, আপনি কিন্তু প্রোডাকশন ডিমান্ড বা ইনভেস্টমেন্ট ডিমান্ড তৈরি করতেছেন না। সে টাকা দিয়ে কিনবে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা সে ইন্ডিয়ান প্রোডাক্ট কিনবে, চাইনিজ প্রোডাক্ট কিনবে, কারণ এই দেশে তো প্রোডাকশন আপনি বাড়াচ্ছেন না, কিন্তু তাকে আপনি কনজামশনটা বৃদ্ধি করে দিচ্ছেন। ফলে আমাদের এই সময় প্রয়োজন ছিল ইনভেস্টমেন্ট ডিমান্ড তৈরি করা, সোসাইটিতে অর্থনীতিতে প্রোডাকশন ডিমান্ড তৈরি করা, মিডল ইকোনমি তৈরি করা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ তৈরি করা। কিন্তু আপনি যেটা করছেন, কনজামশন ডিমান্ড তৈরি করছেন। এর ফলে আপনাকে কি করতে হবে? আমদানি করতে হবে এবং আপনাকে উচ্চ মূল্যস্ফীতি হয়ে যাবে এবং আপনি একটা নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি করছেন, যেখানে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সম্ভাবনার জায়গা হচ্ছে তরুণরা। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সবচেয়ে স্বর্ণ সময় আমরা পার করছি মাননীয় স্পিকার। আমার দরকার ছিল তরুণদেরকে ইনভেস্ট করা। জিয়াউর রহমান যেরকম সাউথ কোরিয়ার সাথে চুক্তি করে তরুণদেরকে প্রশিক্ষিত করেছিল এবং পোশাক শিল্পের মাধ্যমে একটা মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটিয়েছিল, এরকম কোনো পরিকল্পনা কিন্তু মাননীয় স্পিকার আমরা এই বাজেটে পাইনি। আপনারা তরুণদেরকে ইনভেস্ট করেন, আপনারা তরুণদেরকে ঋণ দেন, তরুণদেরকে টাকা দেন, তরুণদেরকে প্রশিক্ষিত করেন, সেই টাকা আপনি অর্থনীতিতে অনেক বেশি পাবেন। একজন তরুণ যদি কর্মক্ষম হয়, সে তার বাড়িতে 2500-এরও বেশি টাকা দিয়ে তার পরিবারকে সে দিতে পারবে মাননীয় স্পিকার। ফলে আমাদের যেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমরা কিন্তু মাননীয় স্পিকার কাজে লাগাতে পারছি না। মাননীয় স্পিকার, এই বাজেট বক্তব্যে 234 পৃষ্ঠা কর্মসংস্থান নিয়ে মাননীয় অর্থমন্ত্রী 1.5 পৃষ্ঠা লিখেছেন। আরো কয়েক পৃষ্ঠা লিখলে আমরা বুঝতে পারতাম যে তিনি কর্মসংস্থানকে আরো বেশি গুরুত্ব দিচ্ছেন মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, ব্যাংকিং খাতের সংস্কারে যদি আসি মাননীয় স্পিকার, ব্যাংকিং খাতে 40,000 কোটি টাকা দেওয়া হচ্ছে। ব্যাংক রেজুলেশন আইন এই সরকার এসে বদল করেছে, সংস্কার করে যারা ঋণ খেলাপি ছিল, যারা দেশের টাকা পাচারকারী ছিল, তাদেরকে আবার সুযোগ দিচ্ছে।
মাননীয় স্পিকার, যারা ঋণ খেলাপি ছিল, যারা দেশের টাকা লুট করেছে, বিদেশে পাচার করেছে, আর যারা গণহত্যা করেছে, তাদের অপরাধ আমি খুব ভিন্ন কিছু দেখি না মাননীয় স্পিকার, দুইটাকে সমান অপরাধী হিসেবে আমি দেখি। আপনি অ্যাসালম, শিকদার, জেমকন, বেক্সিমকো, নাসা, সামিট, ওরিয়ন, এই ধরনের গ্রুপগুলা যারা এই দেশের অর্থ পাচার করেছে, সেই সকল ঋণ খেলাপিদের বিরুদ্ধে আপনি কি আইনগত ব্যবস্থা নিচ্ছেন? এবং বিদ্যমান আইন দিয়ে আপনি আসলে তাদের বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নিতে পারবেন না, কারণ এসালমের দুর্নীতি, এটার সাথে রাষ্ট্র জড়িত ছিল সেই সময়। ডিজিএফআইকে দিয়ে সে ইসলামী ব্যাংক দখল করেছে। এখন যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শেয়ার হোল্ডার, আপনি তো আইনের ফাঁকফোকর দিয়ে তাকে শেয়ার দিয়ে দিতে পারবেন, কিন্তু সত্যটা হচ্ছে মাননীয় স্পিকার, তারা সেই সময় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছিল। ফলে আমাদেরকে এই ধরনের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে নতুন আইন লাগবে, এবং তাদের সম্পদ অথবা তারা যে সকল সম্পদ দেখিয়ে ঋণ নিয়েছিল সেগুলাকে জাতীয়করণ করা প্রয়োজন মাননীয় স্পিকার। সেই টাকা আপনি বন্ড করেন, সেই টাকা দিয়ে আপনি মাননীয় স্পিকার আপনি ব্যাংকে আবার ফেরত দেন, ব্যাংকিং খাতকে আপনি আবার একটি স্থিতিশীল জায়গায় নিয়ে আসেন। মাননীয় স্পিকার, বিদ্যুৎ মন্ত্রী আমার কিছুক্ষণ আগেই বক্তব্য দিয়ে গেলেন, যদি বিদ্যুতের দাম না কমে তাহলে এইখানে কেউ বিনিয়োগ করবে না, শিল্প কলকারখানার খরচ বেড়ে যাবে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি এখন বর্তমানে বিদ্যুৎ কেনে 12 টাকায়, বিক্রি করে 60 টাকায়। বাকি টাকাটা সে ভর্তুকি দেয়, যেটা জনগণের ট্যাক্সের মাধ্যমে আবার সরকারের কাছে যায়। যদি 12 টাকায় বিক্রি করে 12 টাকায় কিনে 12 টাকায় আবার বিক্রি করে, তাহলে বিদ্যুতের দাম বাড়াতে হবে 86%। মাননীয় স্পিকার, সরকার 17% বিদ্যুতের দাম বাড়িয়েছে এই সরকার হওয়ার পরে। গ্রামে গ্রামে লোডশেডিং হচ্ছে, মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। যদি আমাদেরকে এই ব্যবস্থা আমরা রাখি, আমাদেরকে সরকারকে অবশ্যই বিদ্যুতের দাম বাড়াতে হবে, সরকারের কিছু করার থাকবে না। কারণ আমরা জানি ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর 99,000 থেকে 1,65,000 কোটি টাকা ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে সরকারকে। তো এই যে চুক্তিগুলো হলো জরুরি আইন তৈরি করার মাধ্যমে, যেটা 14 বছর ছিল, এই আইনগুলো নিয়ে সরকার কি ব্যবস্থা নিবে? মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে একটি লাইন বলেছেন যে এটা নিয়ে তারা পর্যালোচনা করবেন এবং ব্যবস্থা নেবেন, প্রয়োজনীয় ব্যবস্থা। এটা তারা 31 দফাতেও বলেছিলেন। আমরা আরো সুস্পষ্টভাবে ওনাদের কাছ থেকে পদক্ষেপ আশা করেছিলাম, যে যারা, এটা শুধু দুর্নীতি না, এটা পরিকল্পিতভাবে কাঠামোগতভাবে এটা বাংলাদেশের অর্থ লুট করা হয়েছে, বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নেবেন? আপনি আদানি চুক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আদানির সাথে যে চুক্তি হয়েছিল, আপনি সামিটের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আপনি এসালামের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আমরা জানি এই চুক্তিগুলো সার্বভৌম, ফলে আমাদেরকে আন্তর্জাতিকভাবে এটা লড়াই করতে হবে এবং প্রমাণ করতে হবে যে এখানে দুর্নীতি হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো দুর্নীতির প্রমাণ কিন্তু মাননীয় স্পিকার সংগ্রহ করা হয়েছিল। এখন সরকারের সদিচ্ছার বিষয় যে সরকার এটাকে কাজে লাগাবে কিনা। সরকার যদি এটাকে কাজে না লাগায়, কোনোভাবেই সরকার বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখতে পারবে না। মাননীয় স্পিকার, আমরা প্রতিরক্ষা খাতের কথা বলি। প্রতিরক্ষা খাতে মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে একটি প্যারাগ্রাফও লেখার সময় পান নাই। মাননীয় স্পিকার, আমরা আশা করেছিলাম একটা ন্যাশনালিস্ট পার্টি, জাতীয়তাবাদী দল আমাদের প্রতিরক্ষা খাত নিয়ে কি ধরনের পরিকল্পনা করছে। সেখানে প্রতিরক্ষা খাতের যে বরাদ্দ দেওয়া আছে সেটার পরিচালন ব্যয়তেই বেশিরভাগ বরাদ্দ মাননীয় স্পিকার চলে যাবে। দ্বিতীয়ত, আমাদের পরিবেশ এবং জাতীয় সম্পদ আমাদেরকে কিভাবে সুষ্ঠু ব্যবহার করতে পারি সেটা নিয়ে কিছু, আমি মনে করি, গুরুত্বপূর্ণ কথা এই বক্তব্যে এসেছে। মাননীয় স্পিকার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মাননীয় অর্থমন্ত্রী তার বক্তব্যে অর্থনীতির গণতন্ত্রায়নের কথা বলেছেন, ডিরেগুলেশনের কথা বলেছেন, অর্থনীতির পুনরুদ্ধার, পুনর্গঠন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। যে কথাগুলো, এই ধরনের অনেক সুন্দর কথা আমরা দেখেছি ফ্যাসিবাদের সময় বিএনপি 31 দফাতে বলেছিল। রাষ্ট্র মেরামতের রূপরেখা, রাষ্ট্র সংস্কারের রূপরেখা, 31 দফা। জুলাই সনদে আমরা দেখেছি বিএনপি
স্বাক্ষর করেছিল, এটার পক্ষে ভোট চেয়েছিল এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুবই সৎভাবেই এই সংসদে জাতির সামনে স্বীকার করেছিলেন যে নির্বাচনের জন্য আপোষ করে সাইন করেছিল। ফলে এই সরকারের অনেক ভালো কথা আমরা আসলে বিশ্বাস রাখবো কিভাবে? অর্থনীতির গণতন্ত্রায়ন আপনি করবেন, রাজনীতির গণতন্ত্রায়ন যদি আপনি কিভাবে না করবেন? রাজনৈতিক সংস্কার যদি না হয়, যদি সুশাসন নিশ্চিত না হয়, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আপনি কিভাবে অর্থনীতির সংস্কার করবেন মাননীয় স্পিকার? অর্থনীতির গণতন্ত্রায়ন আপনি কিভাবে করবেন? আপনি দুদক সংস্কার করবেন কিনা, আপনি বিচার বিভাগ সংস্কার করবেন কিনা, আপনি সংবিধানের গণতান্ত্রিক সংস্কারগুলো করবেন কিনা, এর উপর নির্ভর করবে আপনি অর্থনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক গণতন্ত্রায়ন কতটা সফলভাবে করতে পারবেন। 31 দফাতে অর্থনৈতিক সংস্কার কমিশনের কথা করার কথা ছিল, সাংবিধানিক সংস্কার কমিশনের কথা ছিল, তো অর্থনৈতিক সংস্কার কমিশন কোথায় গেল মাননীয় স্পিকার? সাংবিধানিক সংস্কার কমিশন কোথায় গেল মাননীয় স্পিকার? তাহলে এগুলা কি জাতির সাথে প্রতারণা নয়? একইভাবে এই বাজেটকে যদি আমরা একটা প্রতারণার দলিল বলি, তাহলে মাননীয় স্পিকার আমরা কি খুব বেশি ভুল বলবো? মাননীয় স্পিকার, এই বাজেটে আমরা যেটা বলেছি যে রাজস্ব আপনি বাজেটে ঘাটতি বাজেট করছেন। কেন্দ্রীয় অর্থনীতিতে যখন মহামন্দা চলে তখন ঘাটতি বাজেট করে, তখন মুদ্রা ছেড়ে দেওয়া হয় যাতে চাহিদা বৃদ্ধি পাইলে কর্মচাঞ্চল্য তৈরি হবে, সমাজে অর্থনীতি বেগবান হবে। কিন্তু মাননীয় স্পিকার, এইখানে যেই আমাদের রাজস্ব ধরা হয়েছে আর আমাদের যে পরিচালন ব্যয় 6,21,000 কোটি টাকা, আমাদের কিন্তু এই রাজস্ব তো উঠবে না আমরা জানি, আমরা কিন্তু ঘাটতি বাজেট দিয়ে আমরা আসলে বিনিয়োগ করি যাতে পরবর্তীতে সুফলটা আবার রাষ্ট্র পায়, জনগণ পায়। কিন্তু আমাদের যে পরিচালন ব্যয় ধরা হয়েছে, এটাই কিন্তু মাননীয় স্পিকার আমাদেরকে ঋণ করা লাগবে এবং এই ঋণ কোথায় গিয়ে শেষ হবে? বিগত আমলে আমরা দেখেছি দেশকে ঋণগ্রস্ত করা হয়েছে, প্রচুর ঋণ নেওয়া হয়েছে। ফলে ঠিক অর্থনৈতিক গুণগত পরিবর্তনটা বিগত সময় থেকে কোথায় হলো, এটা আমাদের কাছে মাননীয় স্পিকার ধরা পড়ছে না। মাননীয় স্পিকার, আমি একটু অন্য বিষয়ে যেতে চাই। আমাদের একজন সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য তার এক বক্তব্যে বলেছেন যে এখন অনেকে গাড়ি চড়ে, যে আগে তারা কি চড়তো বা রিক্সায় চড়তো, এখন তারা গাড়ি চড়ে, এরকম একটা কথা বলেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে মাসের কত তারিখ? 28। আমি রেন্টে কারে ভাড়া নিয়ে একটা গাড়ি আমি ব্যবহার করা লাগে আমার নিরাপত্তার জন্য, তো সেই গাড়ি ভাড়াটা এখন মাননীয় স্পিকার দিতে পারি নাই, মাসের শেষ। তো আমাদের সরকার দলীয় অনেক নেতা তারা জেলে থাকা অবস্থায় তাদের সম্পদ মাননীয় স্পিকার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ আমলে। মাশাআল্লাহ, এই আমলে সেটা কয়েক গুণ বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার, এটা আমরা জানি না। যারা ধান খেতে, পাট খেতে মাননীয় স্পিকার থাকতে হতো, 5ই আগস্টের পরে তাদের জীবনের কি পরিবর্তন হয়েছে তারা তাদের প্রতিবেশীরা মাননীয় স্পিকার খুব ভালো করেই জানে। মাননীয় স্পিকার, জুলাই ফাউন্ডেশন নিয়ে কিছু কথা বলতে চাই। জুলাই ফাউন্ডেশন গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত হয়েছিল। এই ফাউন্ডেশনটি বর্তমানে অর্থাভাবে চলতে পারছে না। সরকারের কাছে, অর্থমন্ত্রীর কাছে আবেদন থাকবে, ওনারা অনেক টাকা খরচ করছে বিভিন্ন জায়গায়, এই ফাউন্ডেশনে যাতে ওনারা একটা বরাদ্দ দেয়, এটার জন্য খুব বেশি খরচ হবে না। সরকার বিভিন্ন ফাউন্ডেশন এমনিতে পরিচালনা করে। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর যেটা, সেইটার একটা ফাংশন আছে, কিন্তু জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে পুনর্বাসন, কাউন্সিলিং সহ অনেকগুলা কাজ যেটা সরকারি অধিদপ্তরের মাধ্যমে সম্ভব হবে না। ফলে আমরা আশা করব যে জুলাই ফাউন্ডেশনের অর্থমন্ত্রী বরাদ্দ দিবেন। জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর, শোনা যাচ্ছে যে সরকারের একটা অংশ জাদুঘরটাকে খুলতে দিচ্ছে না, আমরা জানি না এটা সত্য কিনা, আমরা আশা করব এই কথাটা যাতে সত্য না হয়। এবং 5ই আগস্টের মধ্যেই জুলাই আসতেছে, এর মধ্যে যাতে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর সেটাকে ওপেন করা হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আরেকটু অন্য বিষয়ে যেতে চাই, যেটা দুর্নীতি নিয়ে অনেকেই কথা বলেছেন। দুর্নীতি রোধ করার জন্যই মাননীয় স্পিকার সুশাসন এবং রাজনৈতিক সংস্কারের প্রয়োজন ছিল, গণভোট বাস্তবায়নের দরকার ছিল। মাননীয় স্পিকার, দুর্নীতি নিয়ে একটা গল্প আছে। এক ভারতীয় যুবক এবং এক বাংলাদেশি যুবক একসাথে বিলেতে পড়াশোনা করতে গিয়েছে।
সেখানে তাদের পরিচয়, এবং তারা সেখানে কোনো রকমের ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে। তো দেশে ফিরে তাদের কাছে মনে হয়েছে তারা যদি ধনী হতে চায় তাহলে রাজনীতি হচ্ছে তাদের জন্য সবচেয়ে সহজ অপশন। দুজনেই রাজনীতিতে যুক্ত হলো এবং দুজনেই অল্প সময়ের মধ্যে সংসদের সদস্য হয়ে গেল দুই দেশের। এর মধ্যে ভারতীয় যেই যুবক ছিল সে অনেক ধন সম্পদ করে ফেললো এবং সে বাংলাদেশি যুবককে তার দেশে দাওয়াত দিল। তো বাংলাদেশি যুবক ভারতে গেল এবং বিমানবন্দরে নেমেই সে জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে এত ধন সম্পদ করতে পেরেছো। তো ভারতীয় যুবক বলল যে তুমি যখন বিমানবন্দরে আবার যখন ফেরত যাবা তখন আমি সেই রহস্যের কথা বলবো। তো সে ভারত ঘুরে আবার যখন ফেরত যাচ্ছে বিমানবন্দরে, তখন রাস্তায় সে ভারতীয় যুবক নদীর উপরে একটা সেতু দেখাচ্ছে যে এই সেতুটা দেখছো, এই সেতুর অর্ধেক হচ্ছে আমার ধন সম্পদের উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশি যুবকটা সেই ইঙ্গিতটা বুঝতে পারলো এবং দেশে ফিরতে আসলো। দেশে ফেরত এসে কয়েক বছরের মধ্যে সেও অনেক ধন সম্পদের মালিক হয়ে গেল এবং ভারতীয় যুবককে আবারও বাংলাদেশে দাওয়াত দিল। ভারতীয় যুবক বাংলাদেশে আসলো, এসে সেই বাংলাদেশি যুবককে বলল কোথায় তোমার সেতু কোথায়। তো বাংলাদেশি যুবক বলল যে তুমি থাকো 2 দিন, যাওয়ার সময় বিমানবন্দরে আমি তখন তোমাকে এই রহস্যের কথা বলবো। তো 2 দিন থেকে সে যখন বিমানবন্দরে আবার বিদায় দিতে জানাচ্ছে ভারতীয় যুবককে, তখন সে নদীর উপরে একটা সেতু দেখাচ্ছে যে ওই যে দেখছো সেতুটা, ওই সেতুটার উপরে আমার ধন সম্পদের উপরে সেতুটা দাঁড়িয়ে আছে। ভারতীয় যুবক বলল কোথায়, সেতু কোথায়? তখন বাংলাদেশি যুবক বলল তুমি যদি সেতু দেখতেই তাহলে তার আমার ধন সম্পদ এতটা হতো না। তো মাননীয় স্পিকার, বাংলাদেশের উন্নয়ন, মেগা প্রকল্প, মেগা প্রজেক্ট, এগুলোর মাধ্যমে ধন সম্পদ কিভাবে তৈরি হয়, আমলাতন্ত্র, রাজনীতিবিদ, ব্যবসায়ী চক্র কিভাবে ফুলে ফেপে বড় হয়েছে এটা আমরা জানি। এইটাকে চেক এন্ড ব্যালেন্স করার জন্য, এটাকে অ্যাকাউন্টেবল করার জন্য, জবাবদিহিতার আওতায় আনার জন্য মাননীয় স্পিকার হচ্ছে জুলাই সনদ এবং গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আপনি যে লোকাল লেভেলে ফ্যামিলি কার্ড দিচ্ছেন সেখানে যে দুর্নীতি হবে না তার কি গ্যারান্টি? আপনি কিভাবে সেটা নিশ্চিত করবেন যে সেটা যার প্রাপ্য সে পাবেন? আপনি কি স্থানীয় প্রশাসনকে শক্তিশালী করেছেন? আপনি কি স্থানীয় সরকারকে সংস্কার করেছেন? আপনি তো সেখানে দলীয় প্রশাসক বসিয়ে রেখেছেন। ফলে মাননীয় স্পিকার, দুর্নীতিকে রোধ করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদেরকে গণভোট বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায়, সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মাননীয় স্পিকার, আমি শেষের দিকে এসে গিয়েছি, আরেকটি বিষয়ে যাব। এই সরকার আসার পরে সীমান্তে প্রায় 10 জনের মতো ভারতীয় বাহিনী বিএসএফ দ্বারা হত্যা করা হয়েছে এবং পুশিং করার চেষ্টা করা হচ্ছে অবৈধ বাংলাদেশি বলে। আমরা এই বাজেট অধিবেশনে পুশিং নিয়ে একটা আলোচনা করতে চেয়েছিলাম মাননীয় স্পিকার। এই আলোচনাটা আমরা জানি না কোন কারণে এই আলোচনাটা আমাদেরকে করতে দেওয়া হয়নি। সরকারি দল, বিরোধী দল, সমালোচনা, প্রশংসা, এত কথা হলো, আমরা কি 1 ঘন্টা সময় মাননীয় স্পিকার বের করতে পারতাম না পুশিং নিয়ে আলোচনা করার জন্য? আমরা বিএনপির নামের সাথে জাতীয়তাবাদ শব্দটা আছে, আমরা দেখতে চাই তারা কিভাবে সীমান্ত হত্যা বন্ধ করে মাননীয় স্পিকার, এবং সেই বিষয়ে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আমরা বিজেপিকে সাধুবাদ জানাই এই মহান সংসদ থেকে, তারা যেভাবে প্রতিরোধ করছে, যেভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের 18 কোটি জনগণ মাননীয় স্পিকার বাংলাদেশ বিজেপির সাথে রয়েছে। মাননীয় স্পিকার, পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছে। নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশকে নিয়ে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তিনি বলেছেন নির্বাচনী এক জনসভায়, আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে, বড় বড় কথা বলো, অবৈধ সবাইকে পাঠিয়ে দেব। তিনি এর আগে একটি জনসভায় বলেছেন ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দেয় বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দিতে হবে। মাননীয় স্পিকার, এই অধ্যতের জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর জবাব আশা করছি এবং ইতিহাস ভুলে গেলে চলবে না। এই পূর্ববঙ্গের কৃষকের টাকায় মাননীয় স্পিকার কলকাতা শহর তৈরি হয়েছিল। কলকাতা শহর আমরা 1937 সালে বিজয় লাভ করেছিলাম মাননীয় স্পিকার, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা তারা সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করেছিল, যে পশ্চিমবঙ্গ দিবস আজকে নরেন্দ্র মোদী পালন করছে। আমরা এই জাতীয়তাবাদী সরকারকে আমরা সেই সমমর্যাদায় সমতার নীতি নিয়ে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক করতে চাই। বাংলাদেশ ফার্স্ট, এটা যাতে শুধু মুখে মুখে না থাকে। মাননীয় স্পিকার, আমাকে যদি আরেকটু সময় বাড়িয়ে দিতেন আমি শেষ করে ফেলবো। জি, 4 মিনিট দেয়া হলো আপনাকে, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ভারতীয়
নতুন হাই কমিশনার বাংলাদেশে এসেছেন দীনেশ ত্রিবেদী। তো ত্রিবেদী সাহেব বাংলাদেশে প্রবেশ করেই ভারতের আকাশ জমি বাংলাদেশের আকাশ জমির সাথে মিলিয়ে ফেলেছে মাননীয় স্পিকার। তো মিষ্টি কথায় মাননীয় স্পিকার চিরা ভিজে না। গত 16 বছরের কথা আমরা ভুলে যাইনি। তাদের উচিত ছিল, নতুন হাই কমিশনার উচিত ছিল প্রথমত অ্যাপোলজি করা। 16 বছরে বাংলাদেশে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সহায়তা করেছে ভারত সরকার, তার জন্য অ্যাপোলজি করা। এখানে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং এখনো সেই গণহত্যার হত্যাকারী ওসমান হাদির হত্যাকারীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, বাংলাদেশে নাশকতা করছে আওয়ামী লীগ, তার জন্য ভারতীয় হাই কমিশনারকে অ্যাপোলজি করা উচিত ছিল। এবং কিভাবে বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক তৈরি করবে মর্যাদা এবং সমতার ভিত্তিতে, সেই কথা বলা উচিত ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা সর্বশেষ বলতে চাই যে এই বাজেট অধিবেশন, আমরা সবাই চাই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি। আমার আজকের বক্তব্যের মূল কথাটাই ছিল যে এই দেশের তরুণদেরকে আপনারা কাজে লাগান, তরুণদেরকে কর্মক্ষম করুন, প্রশিক্ষণ দিন, প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠান, তরুণদেরকে দেশে প্রশিক্ষিত করে ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশে সহায়তা করুন। এবং আমাদের এই বঙ্গীয় বদ্বীপের সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে চাই। আমাদের সীমান্ত, আমাদের নদী, পানি, সাগর এবং অর্থনীতিকে রক্ষা করার লড়াই মাননীয় স্পিকার আমরা চালিয়ে যেতে চাই। আমরা মনে করি এই লড়াই এখনকার লড়াই না মাননীয় স্পিকার, এটা আমাদের পূর্বসূরীরা এই লড়াই চালিয়েছেন। 1947 সালে আমরা আমাদের কৃষকেরা জমির অধিকারের জন্য লড়াই করেছেন, পেয়েছেন জমির অধিকার। 1971 সালে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, 24 সালে আমরা সার্বভৌমত্ব পেয়েছি। মাননীয় স্পিকার, এই লড়াই চালিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলনের মাধ্যমে, এই লড়াই চালিয়েছিলেন তিতুমির বাঁশের কেল্লার মাধ্যমে, এই লড়াই চালিয়েছিলেন হাবিলদার রজব আলী সিপাহী বিদ্রোহে, এই লড়াই শাহজালাল চালিয়েছিলেন গৌর গোবিন্দের বিরুদ্ধে। মাননীয় স্পিকার, আমাদের যে 100 বছরের সংগ্রাম, এই দেশের ভূখণ্ড, মাটি, আমাদের স্বাধিকার, আজাদি রক্ষা করার লড়াই, এই হাজারো সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে আমরা একটা দেশ পেয়েছি যার নাম বাংলাদেশ। এই দেশকে আমরা রক্ষা করতে চাই, এই দেশকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। এই দেশকে রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই 2024 সালে এত তরুণ, এত মানুষ জীবন দিয়েছে। আমরা আশা করব সেই জীবনদান বৃথা যাবে না। ফলে বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে দুর্নীতি বন্ধ করুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন, এবং যারা টাকা পাচার করেছে, অর্থনৈতিকভাবে লুটপাট করেছে, তাদেরকে বিচারের আওতায় আনুন। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ বিনির্মাণ করব এবং বাংলাদেশকে একসাথে নেতৃত্ব দিব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। দয়া করে আপনি একটু